আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের শুরুতে একটা বাস্তব এবং হৃদয়স্পর্শী মুহূর্তের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত কয়েকদিন আমাদের জন্য সত্যি অনেক কঠিন একটা সময় ছিল। অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে আমাদের ক্লাসগুলো নিয়ে যেমন সমস্যা সৃষ্টি হয়েছিল, আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন সাজেশন নিয়েও নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছিল। এমন সময়ে একে অপরকে সাহায্য করার পরিবর্তে অনেকেই তাদের দায়িত্ব এড়িয়ে চলেছে। আমরা কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য পাইনি, তবে আমরা হাল ছাড়িনি। নিজস্ব প্রচেষ্টায়, বলতে গেলে আমার একক প্রচেষ্টায় এই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা অনুরোধ করতে চাই, আপনারা যখনই বিপদ আসবে তখন একে অপরকে সাহায্য করতে কখনোই ভুলবেন না। মানুষ মানুষের জন্য, এই বাক্যটি কখনো হারাতে দেবেন না। আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের সফলতা এনে দেয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের সাজেশনের জন্য অপেক্ষা করেছেন এবং আমরা শেষ পর্যন্ত আপনাদের সাজেশনগুলো পাঠাতে পেরেছি। তবে শেষ মুহূর্তে অনেকেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সামর্থ্য অনুযায়ী। তাদেরকে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হয়তো এইরকম একটা সিচুয়েশন না আসলে আমরা বুঝতাম না যে বাস্তবতাটা কত নির্মম একটা জিনিস। যাই হোক, আমাদের শিক্ষা আমরা নিয়েছি, ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। 19তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট 50 নম্বরে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো সাজিয়েছি। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি করার আশাবাদ ব্যক্ত করছি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে নরম নরম হাত, এটা কিন্তু কি করে? বহুবচন নির্দেশ করে। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ যদি আমরা দেখি অপশনগুলোর মধ্যে, সূর্য, নক্ষত্র, গগন এগুলো তৎসম শব্দ, তাহলে চাঁদ হবে কি তদ্ভব শব্দ। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল কবে? বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল, এটির সঠিক উত্তরটি হবে 10 জানুয়ারি নাকি 17 এপ্রিল। যদিও 17 জানুয়ারিতে হওয়ার কথা নয়, 17 এপ্রিলটা হবে সঠিক উত্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? সংবিধান প্রবর্তিত হয়েছিল 16 ডিসেম্বর 1972 সাল। বিখ্যাত সাধক শাহ সুলতান বুলখির মাজার কোথায় অবস্থিত? এটি মহাস্থানগড়ে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁওয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? সর্বপ্রথম যারা এসেছিলেন তারা হলেন পর্তুগিজরা। শিক্ষার্থী, আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মীর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, আমাদের একটা পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে 204 পেজের। এখানে সুন্দরভাবে এমসিকিউ আকারে সাজানো আছে। আপনারা অন্যদের চেয়ে প্রস্তুতিতে এগিয়ে থাকতে গেলে অবশ্যই খুব দ্রুত নামমাত্র মূল্যে আমাদের এই পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে পারেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? নববর্ষে পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? এটি সম্পুর বিহার নামে পরিচিত ছিল, যার নির্মাতা ধর্মপাল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেন? এই প্রশ্ন নিয়ে কনফিউশন হয়। কেউ বলে মির্জা আহমেদ জান, কেউ বলেন মির্জা আহমেদ খান, কেউ বলেন মির্জা গোলাম পীর। মূলত মির্জা গোলাম পীর এবং মির্জা আহমেদ জান দুজন একই ব্যক্তিত্ব বলে ধারণা করা হয়। তাহলে অপশন আগে থাকার কারণে মির্জা আহমেদ জানটাকাই আমরা সঠিক উত্তর বলে গ্রহণ করছি। পাখি ছাড়া বলাকা কিসের নাম? আচ্ছা, পাখি ছাড়া বলাকা এখানে উন্নত জাতের গম শস্যের নাম। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা, এটা 38তম বিসিএস এর প্রশ্ন যতটুকু আমার মনে পড়ে। এটি হচ্ছে উন্নত মানের কলার নাম। বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? এটি 1793 সালে প্রবর্তন করা হয়েছিল। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলার জান্নাতাবাদ নাম দিয়েছিলেন হুমায়ুন। সাধুরীতির শব্দ কোনটি? গ্রহ, গিন্নি, কেতাব, কলেজ। এখানে গ্রহ এটি হচ্ছে সাধুরীতির একটি শব্দ।
নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ? চলো খাওয়া যাক, চলো খেলা যাক, চলো মাছ ধরা যাক, এগুলোই হচ্ছে ভাব বাচ্য। তাহলে এখানে এবার মাছ ধরা যাক এগুলো হচ্ছে ভাব বাচ্য। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। বর্তমানে বই মেলাতে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, তা হলো যে এবারে মাত্র 61 লক্ষ টাকা বই মেলায় বিক্রয় হয়েছে, যদিও এটা একটা গুজব ছড়ানো হচ্ছে। মূলত বাংলা একাডেমি কর্তৃক 61 লক্ষ টাকা বিক্রয় করা হয়েছে এবং অন্যান্য সকল পাবলিকেশনসের মূল মূল্য এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এখানে একটি প্রশ্ন আসতে পারে, অনেকে জিজ্ঞাসা করেন স্যার এত সহজ প্রশ্ন কি আসলে আসবে কিনা? যদি আপনারা বিগত সালের প্রশ্নগুলো যাচাই বাছাই করে দেখেন, বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন টপিকসগুলো থেকে আসলে প্রশ্ন হয়ে থাকে। আমরা কিন্তু ওই সকল টপিকস থেকেই প্রশ্ন করি এবং সেখান থেকেই প্রশ্ন আসে। ঠিক এভাবেই সাজানো হয়েছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সাজেশন শীট আকারে যে বইটি রয়েছে সেটি। মডেল টেস্ট আকারে রয়েছে, বিগত সালের প্রশ্ন যুক্ত করা রয়েছে, গণিত ব্যাখ্যা সহ যুক্ত করা রয়েছে। আপনারা বইটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। লেট দেয়ার বি লাইট এটি কার বিখ্যাত চলচ্চিত্র? লেট দেয়ার বি লাইট এটি জহির রায়হান রচিত নির্মিত একটি বিখ্যাত চলচ্চিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠিত হয়েছিল তার নাম কি? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হলো নাথান কমিশন। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয়েছিল কত সালে? এটি হলো 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? এটা অনেকেই কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু সেটি হবে না, এটি হবে দক্ষিণ তালপট্টি দ্বীপ। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 91, 143, 47, 87 এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই নাম সহ আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, স্বপ্নের আতিকা লিখেছেন আলহামদুলিল্লাহ, সুমি আক্তার সঠিক উত্তর দিয়েছেন, সারওয়ার হোসেন সঠিক উত্তর দিয়েছেন, মাহাদি আহমেদ লিখেছেন নরসিংদী থেকে, মাহাদি দেখছি। আচ্ছা, সোহেলি আক্তার লিখেছেন বইটার নাম কি স্যার? এটা কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে কি না? না, আমাদের লাইব্রেরিতে কোনো লাইব্রেরিতে দেওয়া হয়নি, লাইব্রেরিতে আপনারা পাবেন না, আমাদের কাছ থেকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এরপরে আরিফ খান লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, 19তম শিক্ষক নিবন্ধন দেব, আপনার সাহায্য পেলে নিবন্ধনে টিকতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের সাহায্য করার জন্য আমরা সব সময় তৈরি। শিপন হাওলাদার লিখেছেন বরিশাল থেকে, প্রাইমারির ভিডিও চাই। জি, আমাদের প্রাইমারি ভিডিওগুলো রেডি হচ্ছে, রেডি হওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। এমডি মনির লিখেছেন টাঙ্গাইল থেকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি নাকলা। আচ্ছা, রাজিয়া সুলতানা নাকলা, জামালপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছি। আসল কথা হলো আপনি বড় মনের মানুষ, তাই বড় বড় কমেন্টস লিখি, না হলে আমায় ভুলে যাবেন। আচ্ছা আচ্ছা, না, কাউকে আমরা ভুলতে চাই না, আপনারাই আমাদের শক্তি, আপনাদের সহায়তা করাই আমাদের অন্যতম লক্ষ্য, আর আপনারা যদি সফল হন এটাই আমাদের অনেক বড় পাওয়া। জান্নাতুল মামা কলি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, সমাজকর্মী এর এক্সাম কবে? আচ্ছা, এটা ঈদের পরে, ঈদের আগের কোনো আপডেট আর দেওয়া যাবে না, ঈদের পরে। আর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে, এটা যারা জানতে চেয়েছেন, খাদ্য অধিদপ্তরের খুব সম্ভবত রিসার্কুলার হওয়ার সম্ভাবনাটা বেশি। হাসি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যা তারা লিখেছেন স্যার এটার নিয়োগ কখন হবে? আচ্ছা, খাদ্য অধিদপ্তরের নিয়োগ তো হয়ে গেছে আগে, নিয়োগ প্রক্রিয়াটা চলমান, তবে রিসার্কুলার হয়তো বা আবারও হবে, এটা আগেও বলা হয়েছে এবং হওয়ার সম্ভাবনাটা বেশি। রায়হান হোসেন নওগাঁ থেকে লিখেছেন অসাধারণ ক্লাস, ধন্যবাদ আপনাকে। জান্নাতুন নাইম লিখেছেন খাদ্য এক্সাম কি রিটেন হয় নাকি এমসিকিউ প্লিজ বলবেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা যদি সহজভাবে বলি, বিগত সময় এমসিকিউ প্লাস ভাইবা হয়েছে, তবে এবারে এমসিকিউ লিখিত প্লাস ভাইবা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কুড়িগ্রাম উলিপুর থেকে দেখছেন, আমিনুর রহমান লিখেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তামান্না আক্তার রিমা লিখেছেন আসসালামু আলাইকুম, হবিগঞ্জ থেকে দেখছি। এরপরে লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, আমি ফরহাদ হোসাইন দেবীগঞ্জ হইতে নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি, আপনাকে অনেক ভালো লাগে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের কমেন্ট করে থাকেন। এছাড়াও হাফিজুর রহমান লিখেছেন
রাজশাহী থেকে। স্যার আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা, এই তো পড়া হয়ে গেল। আশা করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। 27 নম্বরে লিখেছেন, এক কথায় প্রকাশ করুন। যা বলা হয়নি, যা বলা হয়নি সেটি হবে অনুক্ত। উপকারীর অপকার করেন যিনি, এই যে এখানে প্যাচ লাগাবেন না, উপকারীর অপকার করলে হবে কৃতঘ্ন, আর যদি উপকারীর উপকার স্বীকার না করে তখন সেটা হবে কি অকৃতজ্ঞ। এটা যেন ভুল না হয়। অনল প্রবাহ কার রচনা? এটা সিরাজি সাহেবের লেখা না, অর্থাৎ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আনারস বালতি শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? আপনারা কোনো কথা নাই, শুধু পর্তুগিজ ভাষা মুখস্থ করবেন। তাহলে আনারস বালতি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। হাত হুদাই নাটকের নাট্যকারকে? হাত হুদাই নাটকের নাট্যকার হলো সেলিম আল দিন। নাটক সংক্রান্ত প্রশ্ন আসলে এখান থেকে সেলিম আল দিন থেকেই এসে থাকে। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক শব্দ নয়? পুত্র শব্দের সমার্থক শব্দ নয়, এখানে নন্দন, তনয়, আত্মজ এই তিনটি পুত্র শব্দের সমার্থক শব্দ। তাহলে সেক্ষেত্রে শৈলটা এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝাতে পেরেছি। কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ? অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ হবে কি গরল বা বিষ। হুতুমি গদ্যের লেখকের নাম কি? হুতুমি গদ্যের লেখকের নাম হচ্ছে কালী প্রসন্ন সিংহ। কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন? তিনি হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বনলতা সেন কার রচনা? এটি জীবনানন্দ দাশ কর্তৃক রচিত এক অমর সৃষ্টি বনলতা সেন। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এটি কার রচনা? দেখেই বোঝা যাচ্ছে এটি আব্দুল হাকিম কর্তৃক রচিত। আচ্ছা বলুন তো, এখনকার মানে প্রেক্ষাপট, হয়তো বর্তমানে প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছে, বিগত 17 বছর এই ধরনের কোনো কবিতা কি আমাদের ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা পড়েছে? কখনো না। এই বঙ্গবাণী কত কত মধুর একটা অন্তর দিয়ে লেখা কবিতা। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, বাংলায় জন্মে যে বাংলাকেই হিংসে করে তার জন্মর কোনো ঠিক নাই, এই দুই লাইনে এতটুকুই বোঝানো হয়েছে। তাহলে এই যে বর্তমান সময়ে যারা দেশকে অস্থিতিশীল করার কাজে লেগেছেন, উঠে পড়ে লেগেছেন, দেশটাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আসলেই কি আপনারা দেশকে ভালোবাসেন? একজন ক্ষমতা হারিয়ে দেশকে অস্থিতিশীল করছে, আর একদল ক্ষমতা পাওয়ার জন্য দেশকে অস্থিতিশীল করছে। কেন? দেশটা তো আপনার বাবার না বা আমাদের বাবার না, দেশটা আমাদের সবার। এই দেশটাকে গড়ার দায়িত্ব তো আমাদের সবার। আপনি একা বা আমরা একা কোনো কাজ করতে পারবো না, সবাইকে দেশকে ভালোবাসতে হবে। কিন্তু এর পরিবর্তে আপনারা কি করছেন? দেশটাকে অস্থিতিশীল করছেন। দেশটাকে শান্ত করার, প্রতিরোধ করার জন্য, এই অশান্তকে শান্ত করার জন্য জনতা যদি একবার দায়িত্ব নিয়ে নেয়, আপনারা কিন্তু কেউ আপনারা ঠিকঠাক মতো থাকতে পারবেন না নিজস্ব জায়গায়। এইটুকু একটু চিন্তা করুন, দেশের প্রতি একটু মায়া জন্মান। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে? চলিত ভাষার কথা আসলেই আমাদের প্রথম মনে আসে প্রমথ চৌধুরীর কথা। আর প্রমথ চৌধুরীর কথা যখনই আসবে তখন মনে পড়ে ক্লাস 9-10-এ যখন এসেছিল, তখন অনেকেই কিন্তু এটা প্রথম চৌধুরী লিখে ছিল। কারা কারা লিখছিলেন একটু কমেন্ট করে জানাবেন। তাৎক্ষণিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তাৎক্ষণিক শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ততক্ষণ। ততক্ষণ না কিন্তু তৎক্ষণ, অর্থাৎ তৎক্ষণ যুগ ইক। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা হবে 7টি। অ, আ, ই, উ, এ, ও এবং এ। সমাস ভাষাকে কি বলে? সমাস ভাষাকে চ্যাপ্টা করে, অর্থাৎ ছোট করে, সংক্ষেপ করে। এক্সিকিউটিভের পরিভাষা কোনটি? এক্সিকিউটিভ বলতে বোঝানো হয় নির্বাহী। যুক্ত খ রয়েছে, এর বিশ্লিষ্ট রূপ কোনটি? ক যুক্ত মূর্ধন্য স, এটি হচ্ছে বিশ্লিষ্ট রূপ। আর যদি ব্রাহ্মণের ক্ষেত্রে যেটি লিখতে হয় সেটি কি হবে? হ যুক্ত ম হবে। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ? এবারে অঘোষও বলা রয়েছে, অল্প প্রাণও রয়েছে। তার মানে শুধু ক, চ, ট, ত, প, মানে প্রথম বর্ণগুলো ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে অঘোষ অল্প প্রাণ। এরপরে হচ্ছে গজ, ড, দ, ব, এরকম আছে না? ক, চ, ট, ত, প, গজ, ড, দ, ব, বা খ, ছ, ঠ, ত, প, এরকম রয়েছে। তার মানে এখানে চটা রয়েছে আমাদের অঘোষ অল্প প্রাণ। কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? আচ্ছা, এখানে পাবক রয়েছে, পবন, মারুত, অনিল, পবন, কোনটা? নিশ্চয়ই এর মধ্যে আগুন শব্দের একটা সমার্থক শব্দ রয়েছে, সেটি কোনটি? এটি আপনাদের জন্য আরও একটি HW দিয়ে হলো।
GUI এর শব্দটির পূর্ণরূপ কি? এটা আইসিটি থেকে প্রশ্ন রয়েছে, যার অর্থটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমাদের সি নাম্বারে রয়েছে। OMR, এই যে আপনারা যে ধরনের পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, সেটা কোন পদ্ধতিতে? MCQ পদ্ধতিতে। তার MCQ পদ্ধতিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? OMR পদ্ধতি, অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার বা অপটিক্যাল মার্ক রিকগনিশন। তাহলে সঠিক উত্তর হবে অপটিক্যাল মার্ক রিডার। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? আমাদের যদি দেখি মজিলা ফায়ারফক্স একটি ব্রাউজার, সুতরাং এটি অপারেটিং সিস্টেম নয়। র্যাম কোথায় লাগানো থাকে? র্যাম লাগানো থাকে মূলত মাদারবোর্ডের। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয়? যে ভূমিতে ফসল জন্মায় না একে বলা হয় ঊষর। আচ্ছা, ঊষর কিন্তু আরও একটা রয়েছে, যে ভূমিতে যখন ফসল জন্মায় তার একটা অংশ, এটা কিন্তু এই যে যেমন জাকাতের মতো দিতে হয়, সেটাকে কিন্তু ঊষর বলে, তবে বানানটা একটু কম বেশি রয়েছে। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কি? আপনি কম্পিউটারকে যে কোনো নির্দেশ দেন না কেন, সে সেটাকে রূপান্তর করে 1 অথবা 0-তে, যেটাকে বলা হয় বাইনারি পদ্ধতি। মেইডেন স্পিচ এর অর্থ কি? মেইডেন মানে বলা হয়, আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন বা ফুটবল খেলা দেখেন, যখন প্রথম গোল বা প্রথম সেঞ্চুরি, 50 বা উইকেট, তখন কি লেখা ওঠে? মেইডেন উইকেট, মেইডেন 50 বা মেইডেন সেঞ্চুরি, এরকম লেখা থাকে না? তাহলে মেইডেন মানে কি? সর্বপ্রথম, তার মানে কি ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা ফার্স্ট স্পিচ। যেহেতু এখানে স্পিচ রয়েছে, তার মানে ফার্স্ট স্পিচ হবে, আর যদি অনলি মেইডেন বোঝায় তাহলে কি হবে? ফার্স্ট অ্যাপিয়ারেন্স। গণিতের যেটি রয়েছে 1 5 9 .9 13 রয়েছে, তাহলে 15তম পদ কত হবে? তাহলে এখানে খেয়াল করতে হবে সিকোয়েন্সটা কি রয়েছে। 1 থেকে 5-এর দূরত্ব কত? 4, 5 4 9, 9 4 13, 13 4 17, 17 4 21, এইভাবে আমাদের 15তম পদ পর্যন্ত যেতে হবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের কয়টা রয়েছে? 4টা রয়েছে, তার মানে আমাদের আরও 11টা প্রয়োজন। তাহলে এখানে গুনতে থাকেন, 4 যোগ করে করতে পারেন, তখন কিন্তু আমরা 15তম পদে গিয়ে পাবো কত? 57। তবে যদি সেটা আপনাদের কাছে একটু ব্যয়বহুল মনে হয়, যে অনেক সময় তো লাগছে, তাহলে কিভাবে করব? যদি বেশি সময় লাগে তাহলে আমাদের নর্মাল 15তম পদের মান বের করলেই হবে। তাহলে 15তম মান কীভাবে বের করবো? a + n - 1 × d। তাহলে এর মান কত? অর্থাৎ প্রথম পদ কত? 1। n কত? nটা আমাদের 15, তাহলে 15 থেকে একবার দিলে কত হবে? 14। 14 d কত? 4, মানে পার্থক্য, এই যে এটার পার্থক্য। তার মানে এখানে সরাসরি কত হলো? 56 হলো। 4 14 56, 57। জাস্ট অঙ্ক কিন্তু কয়েক সেকেন্ডেই হয়ে গেল। তাহলে এখানে আমাদের কত অ্যান্সার হলো? 57। দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? এটা হলো 3টি কোণ। কারণ 3টি কোণ যদি একই হয়, ত্রিভুজ কিন্তু এক নাও হতে পারে, সেক্ষেত্রে এটি সর্বসম হবে না। 3টি কোণ যদি সমান হয়, সেটি সর্বসম হওয়ার কোনো প্রশ্ন আসে না। সর্বসম হতে গেলে বাহু, কোণ সব কিছুই সমান হতে হবে। রান ইনটু ডেপ্ট এর অর্থ কি? রান ইনটু ডেপ্ট এর কথাটা হচ্ছে যে ঋণগ্রস্ত হওয়া, ঋণে নিমজ্জিত হওয়া। এটা কি? এটা ফ্রেজ নাকি ইডিয়মস? এটা কিন্তু একটা ইডিয়মস। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? তাহলে জাস্ট 49 যোগ 1, তাহলে 50 হলো ভাগ 2, 25, তার মানে গড় হলো 25। টাকায় 3টি করে আম ক্রয় করে 2টি করে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? আমি আগেই বলে দিচ্ছি, হিসাব ছাড়াই 50%। কেন 50%? দেখেন, এখানে কিন্তু 3টি করে কিনছি, 2টি করে বিক্রি করছি, পার্থক্য কত? 1। তাহলে 1 × 100, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, ভাগ বিক্রয় করছি 2টা, 2 দিয়ে 100কে ভাগ করলে হয় 50। এই হচ্ছে সহজ একটা টেকনিক। 8 নম্বর হচ্ছে a + b = 5, a - b = 3 হলে a b-র মান কত? এটা আমরা কিন্তু টেকনিক্যালি করতে পারি। এমন দুটো সংখ্যা আপনাকে নির্ধারণ করতে হবে যার যোগফল 5 হবে, বিয়োগফল 3 হবে। তাহলে আমরা যদি 4 আর 1 যোগ করি 5 হবে, 4 আর 1 বিয়োগ করলে 3 হবে। তার মানে আমাদের a আর b-র মান কত পেলাম? 4 এবং 1। তার মানে 4 1 কে 4, এটা হচ্ছে সঠিক উত্তর। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। কত লিটার পেট্রোল মেশালে 3:7 হবে? আচ্ছা, এটা সহজ আছে, কারণ 3:7 7:3 ব্যস্ত আনুপাতিক আছে। তাহলে ব্যস্ত আনুপাতিক হলে আমাদের যেটা করতে হবে, মোট পরিমাণ গুণন পার্থক্য। মোট পরিমাণ গুণন পার্থক্য, যেহেতু 4 3 7 ভাগ অনুপাতের ছোট সংখ্যা 3, তাহলে 3 দিয়ে 60 কাটলে 20, 4 20 80। তার মানে এখানে 80 লিটার হবে
সঠিক উত্তর। আমি আবারও বলছি, মোট পরিমাণ 60 যদি ব্যস্ত আনুপাতিক থাকে, 3 7 7 3 রয়েছে, তাহলে এটার পার্থক্য গুণন পার্থক্য ভাগ অনুপাতের ছোট সংখ্যা। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এখানে 1 থেকে 30 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা কতটি? তাহলে সঠিক উত্তরটি হবে 10টি। 10টি কি কি আমরা যদি বলি, যেমন 2 3 5 7 11 13 17 19 23 আর 29, এগুলো হচ্ছে মোট 10টি। যখন আবার বলবে 31 পর্যন্ত, তখন কিন্তু আবার হয়ে যাবে 11টি। সরি, দুটি সংখ্যার গুণফল 1536 অর্থাৎ 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? একেবারে সিম্পল জিনিস, আপনারা এই 1536কে 96 দ্বারা ভাগ করবেন, তাহলে অ্যান্সার হবে 16। এখন কথা হলো যে এত দ্রুত হিসাব না করে কিভাবে বোঝা গেল 16 অ্যান্সার হবে? হ্যাঁ, তাহলে যখন এটাকে আমরা ভাগ করব 96 দ্বারা, এখানে 6 মেলাতে হবে, তাহলে এখানেও 6 এখানেও 6, তাহলে 6-এর সাথে কোন সংখ্যা গুণ করলে এখানে 6 মেলানো যেতে পারে? 6-এর সাথে 6 গুণ করতে হবে, অর্থাৎ 6 6 36, তাছাড়া তো 6 মিলবে না, এই জন্য 16টা হলো অ্যান্সার। এবং আপনারা যদি ক্যালকুলেশন করে দেখেন, সেক্ষেত্রেও কিন্তু হবে সঠিক উত্তর 16। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক, এই টেকনিকগুলো ব্যবহার করে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপরে রয়েছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে খেয়াল করেন, 100 টাকা 100 টাকা, এখানে কিন্তু টাকা কম বেশি হয় নাই, সুতরাং টাকার হিসাব বাদ দেব। তাহলে 10টি কিনছি 8টি বিক্রি করছি, কিছুক্ষণ আগে যেটা করছি কি, যে পার্থক্য গুণন 100, 10টি কিনছি 8টি বিক্রি করছি, পার্থক্য কত? 2, গুণিত শতকরার অঙ্কের জন্য 100 ভাগ বিক্রয় কতটি? 8টি, তাহলে 2 দিয়ে 8কে কাটলে 4, 4 দিয়ে যদি 100কে কাটে তাহলে 25% হচ্ছে সঠিক উত্তর। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তাহলে আমাদের এখানে 7 5 12, 7 5 12, 9 3 12, 9 3 12, যেহেতু কথাটা আছে যে 54 বৃদ্ধি পায়, তার মানে সংখ্যাটা হবে নিচের দিকে, অর্থাৎ ছোট সংখ্যা। তার মানে এই দুটার মধ্যে যদি হয় তাহলে কত হবে? 57 হবে, এই দুটার মধ্যে যদি হয় তাহলে 39 হবে, এই তো কথা। তাহলে 57কে যদি আমরা উল্টা করি 75, তাহলে তো 54 বৃদ্ধি পায় না, তার মানে আমাদের এটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 39। x - y = 2, xy = 24 হলে x এর ধনাত্মক মান কত হবে? তাহলে ধনাত্মক মান যদি আমরা বলি যে এখানে 6 এবং 4 যদি করি, তাহলে 6 - 4 = 2, 4 6 24, তার মানে x এর ধনাত্মক মান হবে 6। একটি পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? তার মানে 5 + 1 6 9 54, 540 ডিগ্রি, তার মানে 6 সমকোণ হবে সঠিক উত্তর। 1 1 2 3 5 8 11 13 21 এর দশম পদ কত? তার আগে দেখতে হবে কয়টি রাত আছে। 2 3 4 5 6 7 8, তার মানে আর দুটা বের করতে হবে। এটা বের করার পূর্বে আমাদের জানতে হবে যে সিরিজটা আসলে কিভাবে আছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পদ এবং আগের পদ যোগ করলে পরবর্তী পদ হচ্ছে, তার মানে এটা ফিবোনাক্সি বা ফিবোনাচ্চি সিরিজ। তার মানে 1 1 2, 2 আর 1 3, 3 2 5 3 8 3 11 13 4, 8 5 13 13, এইভাবে 8 21 21 13 কত হবে? 21 আর 13 যদি আমরা করি তাহলে এখানে 3 আর 1 4, 2 আর 1 3, 34, 34 এর সাথে যখন আমরা 21 যোগ করব তখন হবে 55, আর এই 55টা হবে দশম পদ। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 এবং 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে কত? 8 এবং 9, এটার আগে ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাহলে 8 নং কত? আমরা এখানে সরাসরি 8 গুণন 9 ভাগ 2, তাহলে কত হবে? 4, 4 নং 36, তাহলে 36 বর্গ সেন্টিমিটার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে 36কে যদি আমরা রুট করি কত হবে? 6 হবে। আর যখন 6 হবে এক বাহুর দৈর্ঘ্য, তখন আমরা পরিসীমা বের করতে গেলে কি করব? 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 6 24 সেন্টিমিটার। x এবং y উভয় যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কোনটি জোড় সংখ্যা হবে? তাহলে x + y + 1, কারণ দুটি যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা যদি 3 + 1, তাহলে 3 3 9 রেখে 10, সরি 3 3 6 রেখে 7 হবে না, এটা x y গুণ করলে কত হবে? 3 3 9 হবে না, তাহলে x + y দুটি বিজোড় সংখ্যা যোগ করলে সর্বদাই কিন্তু জোড় সংখ্যা হবে।
যেমন 5 3 8 9 5 14 অল টাইমে কিন্তু দুই সংখ্যার যোগফল হবে। টাকায় 3টি লেবু কিনে 2টি বিক্রি করলে শতকরা কত লাভ? কিছুক্ষণ আগে এটি করা হয়েছে, এটি 50%। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? স্কয়ার করুন, 9 গুণ। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা অপশন ধরে করব এখানে। যেমন এখানে 70 রয়েছে, তাহলে 4 7 28, তাহলে 28-এর সাথে যদি এখন 42 যোগ করি, 8 2 10 4 3 7, তার মানে এটাই অ্যান্সার। কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে। একটা কথা মনে রাখবেন, এই পার্সেন্ট, বিয়োগ আর এখানকার ফলাফল তিনটা যদি একই সংখ্যা হয় তাহলে ফলাফল হবে 200, মানে সংখ্যাটি। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 এবং 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? কিছুক্ষণ আগেও আমরা ক্ষেত্রফলের সূত্রটি লিখে দিয়েছি। রম্বসের কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2, তার মানে 4 6 24 ভাগ 2 12 সেন্টিমিটার। a প্লাস বি ইকুয়াল টু 2, এ বি ইকুয়াল টু 1, তাহলে এ বির মান যথাক্রমে কত? তাহলে 1 প্লাস 1, এটা তো আর কোনো কিছু বলা লাগে না। নিচের কোনটি মৌলিক সংখ্যা? তাহলে এখানে আমাদের রয়েছে মৌলিক সংখ্যা, কিন্তু এর আগেও আমরা কাজ দিয়েছি। তাহলে এখানে যদি আমরা দেখি 59, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা রয়েছে। 3 9 4 এবং এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতি যখন বের করবেন, 3 কিভাবে 9 হলো? স্কয়ার করে। তাহলে 4 কি স্কয়ার করেন 16 হবে, 16টাই হচ্ছে চতুর্থ সমানুপাতিক। নিচের কোনটি কমন নাউন? আচ্ছা, গণে ইংলিশ অংশের শুরুতে রয়েছে কমন নাউন কোনটি? ব্যাংক হবে কমন নাউন। হুইচ ইজ নট অ্যান ইংলিশ প্রেফিক্স? প্রেফিক্স মূলত শুরুতে বসে, তাহলে এখানে প্রেফিক্স শুরুতে বসে ইমমর্টাল হতে পারে, ইন হতে পারে, আনস্টেবল হতে পারে, তার মানে ইআরটা এটি প্রেফিক্স হিসেবে ব্যবহার হয় না। আচ্ছা, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি হ্যাজ অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি, তাহলে অ্যাসিওর্ড মি অফ সেফটি। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? আচ্ছা, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে সহায় হন, বা আল্লাহ তোমাকে দীর্ঘজীবী রাখুক, যাই বলি না কেন এটা হবে একটা অপটেটিভ। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে হোয়াট ইজ রোলিং? এখানে কিন্তু রোলিংটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এখানে এই জিনিসটা কখনো হয় কি? জিরান তো হবে না, অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল, এটা না অনেক ক্ষেত্রে হয়, তবে প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে এটা। তো এখানে যেটা হতে পারে, এখানে বলা হচ্ছে রোলিংটা কি? আচ্ছা, এখানে এ রোলিং স্টোন, তাহলে একটা ঘূর্ণায়মান পাথর, তার মানে এই যে রোলিংটা দ্বারা কি বোঝানো হচ্ছে? রোলিংটা কাকে মডিফাই করছে? স্টোনকে, তার মানে স্টোনের অবস্থা বোঝাচ্ছে, দোষ গুণ বোঝাচ্ছে রোলিং, এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ করা যেতে পারে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, আচ্ছা, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুলের নাউন ফর্ম কোনটি? বিউটিফুলের নাউন ফর্ম হবে বিউটি। হোল্ড ওয়াটার মেন্স, আচ্ছা, হোল্ড ওয়াটার চালিয়ে যাওয়া, বেয়ার ডেস্ক এক্সামিনেশন। আউট অ্যান্ড আউট মেন্স, আউট অ্যান্ড আউট মানে সম্পূর্ণ বা পুরোপুরি, অর্থাৎ থ্রোলি। চুজ দ্য রাইট সেন্টেন্স বা কারেক্ট সেন্টেন্স, এখানে রিচ এটা হবে না, এটাও হবে না। আমরা যদি 4 নম্বর অপশনটা দেখি, যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটি হবে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আবারও রয়েছে, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তার মানে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। সিনট্যাক্স মিন্স, সিনট্যাক্স বলতে বোঝানো হয় সেন্টেন্স বিল্ডিং। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই গ্ল্যাডস্টোন। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলি এর ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন। হু, হুইচ, হোয়াট, এগুলো আসলে কোন ধরনের প্রনাউন? প্রনাউন তো বুঝলাম, কিন্তু কোন ধরনের প্রনাউন? এটি হচ্ছে রিলেটিভ প্রনাউন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, তাহলে যদি হাত ঘড়িতে সময় দেখানো বোঝাতে হয় তাহলে বোঝানো হয় বাই ইয়োর ওয়াচ। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? ওয়েস্টের নাউন ফর্ম হবে ওয়েস্টেজ, এজিই একটা সাফিক্স যুক্ত হবে। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। আচ্ছা, স্ট্যাগফ্লেশন বলা হয় ইকোনমিক্স স্লোডাউন। দ্য ওয়ার্ল্ড প্লুরালিটি, এই প্লুরালিটি ওয়ার্ড দ্বারা আসলে কি বোঝানো হয়ে থাকে? মূলত বোঝানো হয়ে থাকে হোল্ডিং ফর মোর দ্যান ওয়ান অফিস অ্যাট এ টাইম। বুটলেগ বলতে বোঝানো হয় কি? বুটলেগ বলতে অবৈধভাবে কোনো কিছু পাচার করা, অর্থাৎ স্মাগল।
ইউফেমিজম মিন্স কি? ইউফেমিজম এটা একটা লিটারেরি টার্ম, বিশেষ করে বিসিএসে এই লিটারেরি টার্ম থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। ইউফেমিজম বোঝানো হয়ে থাকে যে কোনো একটা খারাপ বিষয়কে ভালোভাবে উপস্থাপন করা, এটাকে বলা হয় ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। তাহলে এখানে যদি আমরা বলি যে এ স্টেটমেন্ট, আচ্ছা এটা ডেসক্রিপশন অফ ডিসএগ্রিবল থিংস বাই অ্যান এগ্রিবল নেম, রুট ওভার 169 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 13। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, তাহলে জন স্মিথ গণিতে ভালো বা দক্ষ, তাহলে গুড অ্যাট। হি ইনস্টিড ড্যাশ দেয়ার, এটা জাতীয় প্রশ্ন বলা হয়ে থাকে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। হি ইনস্টিড অন মাই গোয়িং দেয়ার। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি স্পেশাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।